গুড আফটারনুন জয়দীপ, সবাইকে গুড আফটারনুন। তাড়াতাড়ি অনলাইন চলে আসো, আমরা ক্লাসটা শুরু করি। তাড়াতাড়ি সবাই অনলাইন চলে আসো, আমরা ক্লাসটা শুরু করি। ঠান্ডা এখন কেমন তোমাদের ওদিকে? যে যেখানে আছো, যে যেখান থেকে ক্লাস দেখছো, ঠান্ডা এখন কেমন? আগের মতো রয়েছে না এখন কন্ডিশন বেটার? জয়দীপ বলছে ভালো স্যার, কম আছে আমাদের এখানে। দেবস্মিতা বলছে কমেছে। ওকে, বাকিরা কারা আছো যারা গতকাল ক্লাসে ছিলে? একটুখানি নিজেদের প্রেজেন্সটা বোঝাও, একটু কমেন্ট ফমেন্ট করো। ভয় পাওয়ার কিছু নেই, স্যার পড়াই ধরবে। গুড আফটারনুন মমিতা শিকদার। বাকি যারা আছো, গতকালকের ক্লাসে যারা ছিলে, যারা আজকে আছো, একটু বলো। ভয় নেই, স্যার এখান থেকে ক্যামেরা থেকে ঢুকে গিয়ে তোমাকে বকতে যাবে না। জাস্ট আগের দিনের থেকে কিছু কোশ্চেন করব, যাতে বোঝা যায় তুমি পড়ছো না ভুলছো, বুঝছো না আন্ডারস্ট্যান্ডিং এ কোনো গ্যাপ আছে। ওকে, তো বলো দেখি, কোন প্ল্যানের সময় রাউরকেলা স্টিল প্ল্যান্ট তৈরি হয়? কে বলতে পারবে? কে বলতে পারবে কোন 5 ইয়ার প্ল্যানের সময় রাউরকেলা স্টিল প্ল্যান্ট তৈরি হয়? কোন 5 ইয়ার প্ল্যানের সময় রাউরকেলা স্টিল প্ল্যান্ট তৈরি হয়? বা কে বলতে পারবে? হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। সবাই চলে আসো, যারা যারা অনলাইন আসতে চাইছো তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, কে বলতে পারবে যে কোন 5 ইয়ার প্ল্যানের মোটো ছিল গরিবি হাটাও? 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 কোন 5 ইয়ার প্ল্যানের সময় বা কোন সালে এলপিজি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের পন্থা অবলম্বন করা হয়? কোন টাইম পিরিয়ডে বা সেই সময়কার প্ল্যানগুলোকে কি বলা হতো? কে বলতে পারবে? বা এলপিজি সেই সময় ভারতের প্রাইম মিনিস্টার কে ছিলেন? এলপিজির সময় ভারতের প্রাইম মিনিস্টার কে ছিলেন? কারেক্ট অ্যান্সার ঋতিকা প্রধান, অ্যানুয়াল প্ল্যান্স। পূর্ণিমা রং অ্যান্সার, 1986 নয়। একেবারেই নয়, রাজীব গান্ধী। রাজীব গান্ধী একেবারেই অ্যান্সার নয় দেবস্মিতা। রাজীব গান্ধী হবে অ্যান্সার, এই সরি, পিভি নরসিমহা রাও হবে অ্যান্সার। মানে রাজীব দেখতে দেখতে পড়তে পড়তে আমিও রাজীব গান্ধী বলে ফেলেছি হট করে, স্লিপ অফ টাং আর কি। অ্যান্সার উইল বি পিভি নরসিমহা রাও। ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রাইম মিনিস্টার। এই এলপিজি করেছিলেন কে? পিভি নরসিমহা রাওয়ের প্রাইম মিনিস্টারশিপে, লিডারশিপের আন্ডারে থাকা ফাইন্যান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং, যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। ওকে, কে বলতে পারবে? হ্যাঁ, রাজীব গান্ধীর সময় নয়। তোমাদের এটা আমি বলেওছি, রাজীব গান্ধী ছিলেন, তারপরে রাজীব গান্ধীকে অ্যাসাসিনেট করা হলো, সে বিরাট কাহিনী। রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে, আমি কোনো এটা মানে আমার নেক্সট কথাটা শুনে ভেবো না যে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা রাজীব গান্ধী যে রাজনৈতিক দলের সঙ্গে অ্যাসোসিয়েটেড আমি তাদের সাপোর্টার বা সেরকম কিছু ব্যাপার স্যাপার না। হি ওয়াজ অ্যান অ্যাকচুয়াল ক্যারিজমেটিক পার্সোনা। তোমাদের গুগলে দেখাবো, 1 মিনিটের জন্য সময় নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে
মানুষটা কতটা ট্যালেন্টেড সেটা দেখলেই বুঝতে পারবে। পাইলট ছিলেন জানো, নিজে ব্যক্তিগতভাবে প্লেন চালাতে জানতেন। এই যে রাজীব গান্ধী। বায়োতে পড়ো, বায়োতেই লেখা থাকবে, দেখো। ট্রিনিটি কলেজ লন্ডন থেকে পড়াশোনা করেছিলেন এবং কোথায় গেল, বায়োতেই লেখা আছে এয়ারক্রাফট পাইলট, পাইলট ছিলেন ভদ্রলোক। তো কি হয়েছিল, ইনি 91 সালে এনাকে হত্যা করা হয়। হত্যা করে হচ্ছে এলটিটি জঙ্গিরা। উনি একটা জায়গায় গেছিলেন, এই জায়গাটায় শ্রী পেরুম বুদুর বলে এই জায়গাটায় উনি গেছিলেন। তো ওনাকে হত্যা করা হয়, একজন মানব বোমা হিসেবে ফাটেন। তো রাজীব গান্ধী নিহত হন। যাই হোক, সাবসিকুয়েন্টলি পিভি নরসিংহ রাও প্রাইম মিনিস্টার হন। এবার ডোনা শাহ, গুড আফটারনুন। তো এরপরে কি হয়, এরপরে দেশ চালাতে গিয়ে মোটামুটি বোঝা যাচ্ছেই, 90 সাল থেকেই বোঝা যাচ্ছিল অবস্থা খুবই খারাপ। তো একটা সময় আসে দাঁড়ায় যে যখন ফাইন্যান্স মিনিস্টারকে, মানে ফাইন্যান্স মিনিস্টার বলতে আমাদের তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং, তো তাকে একটা ডিসিশন নিতে হয় যে আমরা দেশের অর্থনীতিকে ওপেন করব, দেশের অর্থনীতির দরজাটাকে আমরা পৃথিবীর জন্য ওপেন করব। কারণ কি, দেশের 2 সপ্তাহের জন্য ফরেক্স পড়ে আছে। ফরেক্সের মাহাত্ম কি সেটা আমি আগের ক্লাসে বারবার করে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফরেক্সের মাহাত্ম, এই ফরেক্স ট্রানজাকশনের মাধ্যমে তেল কেনা থেকে আরম্ভ করে যুদ্ধজাহাজ কেনা সবেতেই লাগে। তো দেশে 2 সপ্তাহের জন্য ফরেক্স পড়েছিল। তো দেশ বাধ্য হয় যে আমরা আমাদের ইকোনমিকে ওপেন করি, বিদেশ থেকে টাকা আনি। যদি তোমরা তোমাদের পরীক্ষার অ্যাসপেক্টে এলপিজি কিভাবে এক্সিকিউট করা হয়েছিল সেটা খুব একটা মানে ইম্পর্টেন্ট নয়। কি করে ডক্টর মনমোহন সিং দেশের ইকোনমিকে উন্মুক্ত করলেন, সেটা তোমাদের প্রসেসটা তোমাদের মানে প্রয়োজনীয় নয়, ঠিক আছে। মোটামুটি এইটুকুনি বুঝে রাখো যে লাইসেন্সিং লাইসেন্স রাজ যেটা বা পারমিট রাজ যেটাকে বলা হতো, যে কোনো কিছু করতে গেলে পারমিট নিতে হতো, তবে গিয়ে করা যেত, সেটাকে বন্ধ করার ব্যবস্থা হয়েছিল, যেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল। মার্কেটটাকে, মানে গভর্নমেন্টের সবকিছুতে যে কোনো কিছু বেচতে গেলে গভর্নমেন্টের যে ইনভলভমেন্ট সেটাকে কমানো হয়েছিল, ট্যাক্স কমানো হয়েছিল, প্রাইভেট সেক্টরের কে মানে বলা হয়েছিল যে আপনারা আসুন, ইনভেস্ট করুন। কালকে এটা পড়ানোর সময় খুব গল্পের মাধ্যমে বলেছিলাম, যাতে তোমরা খুব ইজিলি রিলেট করতে পারো। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম, সেই সময় সচিন তেন্ডুলকরের কথা উদাহরণ দিয়েছিলাম। সচিন তেন্ডুলকর যখন সেই সময় শুরু হচ্ছে তখন, এবং দীর্ঘদিন আগেও ছিল এটা, যে বিসিসিআই গিয়ে দূরদর্শনের কাছে বলতো যে আমাদের ম্যাচ দেখাবো, লাইসেন্স রাজ, সবকিছুতে গভর্নমেন্টের ইন্টারভেনশন আছে। বিসিসিআই গিয়ে দূরদর্শনের কাছে বলতো আমাদের ম্যাচটা দেখিয়ে দিন, আমাদের ম্যাচটা দেখিয়ে দিন। যেই এইটা হলো, এলপিজি করে দিল, উল্টে বিসিসিআই এর কাছে প্রাইভেট প্লেয়াররা আসলো যে আপনি ম্যাচ কন্ট্যাক্ট করুন, আমাদেরকে এই লাইভ টেলিকাস্টের রাইটসটা দিন, আমরা আপনাকে টাকা দিচ্ছি, যে কোম্পানি বেশি টাকা দেবে তার কাছে চলে যাবে। তো এই পুরো ব্যাপারগুলো বুঝিয়েছিলাম তোমাদেরকে, দরকার একবার দেখে নিও। আশা করি রিক্যাপ করে দিতে পারলাম। দেবস্মিতা, আই হোপ, দেবস্মিতার জন্য একবার বললো পুরো ভুল বুঝেছে, তো একবার রিপিট করে দিলাম। আই হোপ এটাতে তোমাদের ডাউটস ক্লিয়ার হয়েছে। তো দেখেছো প্রতিদিন পড়িয়ে, প্রতিদিনের সময় ঠিকঠাক পেলে একটু এই পড়া ধরাটা কতটা ভ্যালু আছে। প্রতিদিন এই পড়া ধরাটার কত ভ্যালু আছে দেখেছো, সঙ্গে সঙ্গে পড়াটা কতখানি হচ্ছে না হচ্ছে তোমাদের মানে তৈরি হয়ে যাবে। আজকের টপিক আমরা এটা পড়বো, ঠিক আছে। আজকের টপিক আমাদের ফিসক্যাল পলিসি। তো বিফোর উই বিগিন, আমরা একটুখানি মনে করেই দিতে চাই আমরা করছিটা কি করছি, কেন করছি, কিভাবে চলছে সেটা তোমাকে একটু বোঝাতে চাই, এবং দেন আমরা এটা শুরু করতে চাই। আমি বারবার যেটা বলে এসছি যে আমি একটু অন্য অ্যাপ্রোচে পড়াচ্ছি, জেনে বুঝে,
যাতে তোমাদের ওভারঅল লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। মনে করে দেখো আমরা শুরুতে কি পড়েছিলাম, জিডিপি, জিএনপি ইত্যাদি করে আমরা কি বুঝেছিলাম, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম বুঝেছিলাম। তারপর আমরা কি বলেছিলাম, আরবিআই, ব্যাংকিং, এইসব করে আমরা কি বুঝেছিলাম, মনিটারি পলিসি বুঝেছিলাম। এরপরে আমরা কি বুঝেছিলাম, আনএমপ্লয়মেন্ট, এরপরে আমরা বুঝেছিলাম এগ্রিকালচার। তারপরে বুঝেছিলাম আনএমপ্লয়মেন্ট, কত রকমের হয়, টাইপস। তাই আনএমপ্লয়মেন্ট সরানোর জন্য কি করতে হবে, স্কিমস আনতে হবে। আর ওভারঅল কি হয়েছে, 5 ইয়ার প্ল্যানিং এসছে। তাহলে দেশের ইকোনমির পুরো আলটিমেট ব্যাপারটা কি, আলটিমেট ব্যাপারটা হচ্ছে গ্রোথ হওয়াটা। সেটা বুঝবো কি, জিডিপি, জিএনপি বা ন্যাশনাল ইনকাম দিয়ে। সেটার জন্য লাগবে কি, সেটার জন্য লাগবে অর্থনীতি চলতে গেলে লাগবে কি, অর্থ। তাই অর্থ কিভাবে চলবে, অর্থ দেশের ইকোনমির মধ্যে কিভাবে চলবে, মানি ইজ দ্য ব্লাড লাইন অফ ইকোনমি। আমাদের শরীর চলার জন্য যেমন আমাদের প্রত্যেকটা অঙ্গে ব্লাড সার্কুলেশন করে যাচ্ছে, হার্ট পাম্প করছে ব্লাডটা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে, তেমনি ঠিক সেম ভাবে আরবিআই হচ্ছে দেশের ব্যাংকিং সিস্টেম এর কেন্দ্রবিন্দু বা রেগুলেটর। এই হচ্ছে হার্ট। এ কি করছে, এ মানি সাপ্লাইটা বা মনিটারি পলিসিটা কন্ট্রোল করছে, যাতে দেশের মাঝে টাকাটা যাচ্ছে। আর দেশ যেভাবে ট্রেডিশনালি দেশের মানুষ কিভাবে থেকেছে, খেয়েছে, পড়েছে, আমরা একটা সময় খুব প্রিডমিনেন্টলি এগ্রিকালচারের উপরে বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। তাই এগ্রিকালচার নিয়ে বলেছি। আমাদের ইকোনমির সমস্যা কি, আনএমপ্লয়মেন্ট, প্রচুর লোক চাকরি নেই, প্রচুর লোকের কাছে চাকরি নেই। কি কি কারণে চাকরি নেই, কি কি টাইপের আনএমপ্লয়মেন্ট, সেটা নিয়ে আমরা পড়েছি। ছোট্ট একটুখানি দেখেছি কি কি স্কিমস আছে। স্কিমসের জন্য আর একটা জিনিস তোমাদের দেওয়ার আছে, সেটা আমি বানাচ্ছি। তোমরা চাইলে আমাদের সাইট থেকেও নিতে পারো, বাট আমি একটুখানি সেপারেটলি বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সব কিছুর পরে, পুরো এই জিনিসটার পরে দেশের উন্নতি কিভাবে এখন অবধি হয়ে আসছে, সেটার জন্য আমরা 5 ইয়ার প্ল্যানিং বুঝেছি। এবার বুঝবো সেটা কি, সেটা হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি এটা বুঝলে আমরা কি বুঝবো, ফিসকাল পলিসি মানে কি। মনিটারি পলিসি হচ্ছে টাকা কিভাবে, এক্সিস্টিং যে টাকাটা আছে, টাকাটা কিভাবে চালানো হচ্ছে, যে টাকাটা ছাপানো হচ্ছে সেটা কিভাবে চালানো হচ্ছে, যে টাকাটা সুদে আসবে, টাকাটা কিভাবে ক্রিয়েট হবে। দেখো, টাকা কিভাবে ক্রিয়েট হয়, সেটা হচ্ছে মনিটারি পলিসির দ্বারা ক্রিয়েট হয়। কেন বললাম, কারণ স্যার আপনি আরবিআই একটা লোনের জন্য একটা রেট পার্সেন্টেজ ধার্য করে দিল, এটা আরবিআই বলল, পলিসি রেট যেটাকে বলা যায়, রেপো রেট। এই পলিসি রেটটা আরবিআই ধার্য করলো। তার উপরে এসে ব্যাংক বলল, আমি যখন আরবিআই থেকে নিই, আমি তো একটা সার্টেন অ্যামাউন্টে নিই, তাহলে আমি রেপো প্লাস একটা নিজের লাভ রাখবো, রেপো প্লাস স্প্রেড। কথার কথা, রেপো হচ্ছে 5.25। তুমি দেখে দেখো কোনো লোনের পার্সেন্টেজ 5.25 এর কম নেই কিন্তু, যে কোনো ব্যাংক চেক করে নাও। এবার এর উপরে বললো আমি এর উপরে লাভ রাখবো 4.5%, তাহলে হয়ে গেল আমার 9.75%। এই যে লোনের এই যে পার্সেন্টেজটা এলো, এটা মানে কি, যদি ব্যাংক এই 9.75%-এ লোন দেয়, তাহলে 100 টাকা দিলে সে পাবে কত, 109 টাকা 75 পয়সা। তাহলে এই যে 109 টাকার এই 9 টাকা 75 পয়সা, এটা কি হলো, মানি ক্রিয়েশন হলো। এই হলো আমাদের মানি ক্রিয়েশন। আর আমাদের ফিস, এটা আমার পুরো মনিটারি পলিসির আলটিমেট গল্প। এই 9 টাকা 75 পয়সাটাই কিভাবে মার্কেটে ছড়াচ্ছে, চলছে, এটা আমরা বুঝছি। ফিসকাল পলিসিতে আমরা কি বুঝবো স্যার, ফিসকাল পলিসি দিয়ে কি হবে, ফিসকাল পলিসিতে হবে এটা যে হাউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া is planning to utilize the money. How government of India is planning to utilize the money, মানে গভর্নমেন্ট কিভাবে ইউটিলাইজ করতে পারে।
গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের কাজ আমাদের পরিষেবা দেওয়া। আমাদের পরিষেবা দেওয়ার জন্য সে কি করবে? সে ট্রেন বানাবে, যোজনা আনবে, প্রকল্প আনবে, যোজনা প্রকল্প ছাড়া কি করতে পারে? ভর্তুকি দিতে পারে। তো মোদ্দা কথা এক্সপেন্ডিচার করা। এই টাকাটা গভর্নমেন্টের যদি ধ্বংস করার মানসিকতা থাকে তাহলে আমরা গভর্নমেন্টের প্রতি বিরক্ত হব, আর যদি গভর্নমেন্ট ভালো কাজ করে তাহলে আমরা গভর্নমেন্টের প্রতি খুশি হব। শুধু আমাদের খুশি হওয়াটা ম্যাটার করে না, অ্যাকচুয়ালি ভালো কাজ করলে টাকাটার বৃদ্ধি হবে, ওভারঅল এগ্রিগেট ডিমান্ডটা বাড়বে, ওভারঅল ইকোনমি গ্রোথ হবে বা জিডিপি এগুলো তৈরি হবে। তো গভর্নমেন্ট কিভাবে করবে? গভর্নমেন্ট এই টাকাটাকে নিজের কাছে কিভাবে আনবে আর কিভাবে খরচা করবে? খরচা করবে কিভাবে? তো সেটা হবে হচ্ছে বাজেটের দ্বারা। এই শব্দটা তোমরা সবাই শুনেছো না? বাজেট। বাজেট শব্দটা তোমরা কেউ শোনোনি এমন কেউ আছো? আশা করি নয়। বাজেট শব্দটা আমরা সবাই শুনেছি। তোমাদের জেনে খুব মজা লাগবে, অ্যাকচুয়ালি ভারতে যাই হয় সবকিছু তো আইন সিদ্ধ। ভারতে যা কিছু হয় সবকিছুই সবই আইন সিদ্ধ, মানে কনস্টিটিউশনে বলা আছে। তোমরা জেনে হয়তো মজা পাবে যে সাংবিধানিকভাবে বাজেট বলে কিন্তু, মানে সংবিধানে, ভারতীয় সংবিধানে বাজেট বলে কিন্তু কোনো শব্দ নেই। তোমরা জেনে অদ্ভুত লাগতে পারে তোমার যে স্যার বলে তো স্যার খবরে কাগজে বাজেট পেশ হচ্ছে, বাজেট পেশ করা হচ্ছে, বাজেটে ফাইন্যান্স মিনিস্টার ইনকাম ট্যাক্সের ওপরে নতুন স্ল্যাব আনলেন। হ্যাঁ, কিন্তু বাজেটটা হচ্ছে বেসিক্যালি চলতি কথা। যদি সাংবিধানিক ভাষায়, বাজেটের মধ্যে বলাতে কোনো ভুল নেই, কিন্তু সাংবিধানিক ভাষায় যখন লেখা হয় সেটাকে কি বলা হয় জানো? সেটাকে বলা হয় বাজেট নয়, বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি বলা হয়? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আবার এই পপআপটা যে কেন আসছে বারবার করে, উফ। এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমাদেরকে একটুখানি আর্টিকেলের একটা আর্টিকেল বলে দিই। তোমাদের যখন পলিটির ফ্যাকাল্টি যখন পড়াবেন তিনিও নিশ্চয়ই বলবেন, বাট জাস্ট পড়াচ্ছি বলে বলে দিই। এটা আর্টিকেল 112-তে মেনশন করা আছে। আর্টিকেল 112-তে এর মেনশন করা আছে। এই হচ্ছে বাজেট, ঠিক আছে? এবার বাজেটে হয় কি স্যার? বাজেট দিয়ে আমরা করি কি? দেখো, বাজেট আমরা সবাই করি, দেশের সরকার কেন করবে না? আমরা বাড়িতে নিজেরা বাজেট করি না? আজকে যদি এখানে যারা স্টুডেন্টরা রয়েছে, যেমন সুপর্ণা হেমব্রম, মমিতা শিকদার, বিবেক মণ্ডল, তনুশ্রী বিশ্বাস, শীশান্ত, নাজমুল লস্কর, হ্যাঁ, সুপর্ণা, যে যে আছে এখানে, আলপনা, সবাইকে ধরে বলছি, যদি আজকে কেউ প্ল্যান করো যে তোমরা একটা কোথাও ঘুরতে যাবে, বা পুজো বা ঈদ বা ক্রিসমাস, এনি কাইন্ড অফ থিং, এনি কাইন্ড অফ রিলিজিয়াস বিলিফের জন্য যদি তোমার মনে হয় যে আমি যে আমার ধর্মের অনুষ্ঠানে আমি যোগদান করব, কোনো অসুবিধা নেই, চুপচাপ একটু ইয়ে করো, লিভ করে, পূর্ণিমা দাসকে বলছি, অডিও আগে আসছে ভিডিও পরে, একটু লিভ করে আবার রিজয়েন করো। কালকেও এটা হয়েছিল, কালকেও আমরা দেখেছি যারা লিভ করে রিজয়েন করেছে তাদের কোনো সমস্যা হয়নি। যাদের যাদের এই সমস্যাটা হচ্ছে কাইন্ডলি লিভ করে গিয়ে রিজয়েন করো। ওকে, তো যেটা বলছিলাম, তো আমরাও বাজেট করি। এই সমস্যাটি কি অনেকের হচ্ছে? আমি কি ওয়েট করবো 1 মিনিট? এই সমস্যাটি কি অনেকের হচ্ছে? একটু রেসপন্ড করে দাও, একটু রেসপন্ড করে দাও। দাঁড়াও, অনেকে বোধহয় লিভ করলো। ওয়েট, অনেকে বোধহয় লিভ করলো, অনেকজন লিভ করলো। শ্রমিক দত্ত, যাদের যাদের হচ্ছে একবার লিভ করে রিজয়েন করো, যাদের যাদের হচ্ছে একবার লিভ করে রিজয়েন করো। যাদের যাদের হচ্ছে একবার লিভ করে রিজয়েন করো, একবার লিভ করে রিজয়েন করো।
ঐশিক শিকদার বলছে হ্যাঁ স্যার ঠিক হলো। বাকিরা চলে আসো, বাকিরা চলে আসো, লিভ করে অনেকে রিজাইন করেছে। এই যে সৃজা ঘোষ বলছে ঠিক হলো। দেবস্মিতা বলছে 2-3 সেকেন্ড পরে আসছে। অনেকে বলছে ঠিক হয়েছে, অনেকে বলছে 2-3 সেকেন্ডের ল্যাগ আসছে। 2-3 সেকেন্ডের ল্যাগটা আই গেস আমি কিছু করতে পারবো না, এবং অনেকেই বলছে ঠিক হয়েছে। তো আমি কন্টিনিউ রাখি। তুমি যদি কোনো কিছু শুনতে অসুবিধা হয় কারো কাছে, মানে কোনো কিছু যদি শুনতে না পাও, জাস্ট লেট মি নো। যদি কিছু মিস আউট হয়ে যায়, বুঝতে না পারো, জাস্ট লেট মি নো, আমি রিপিট করে দেবো। ওকে, ইউ উইল হ্যাভ মাই ফুল সাপোর্ট। আমার তরফ থেকে ফুল সাপোর্ট। যদি শুনতে না, মানে প্রবলেম না হয় তো শুনে নাও। যদি শুনতে হয়, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দেন লেট মি নো, আমি রিপিট করে দেবো। ওকে। তো আমি চালু করি। লেট মি কন্টিনিউ, লেট মি রেজিউম। একটু কনফার্ম করে দাও। অনেকে আবার লিভ হয়ে গেল হট করে, আমি দেখতে পেলাম হট করে লিভ হয়ে আবার আসছে, স্পাইক হচ্ছে, মানে টোটাল অ্যাটেন্ডেন্সটা বাড়ছে। ওকে চলো আমরা শুরু করি। তো যেটা বলছিলাম যে কি হয়, আমরাও বাজেট করি না। ধরো এখানে রয়েছে দেবযানী, কল্লোল ঘোষ, শুভজিৎ, শ্রীশান্ত, পূর্ণিমা, প্রণব, এনিওয়ান, এবং বাকি যারা যারা আছে। তো তোমাদের যদি কখনো মনে হয় যে আমরা দার্জিলিং বেড়াতে যাব, কি দুবাই বেড়াতে যাব, বা পুজোতে এবছরে কি কি খরচা করব, তোমার মাথায় থাকে না যে আচ্ছা আমার কাছে সে কথার কথা পুজোয় জামা কাপড় কেনার জন্য আমার টিউশনির টাকা থেকে 5,000 টাকা এসছে, বা যদি তুমি একটু বেশি টিউশনি পড়াও বা কোনো চাকরি করো, হয়তো তোমার মায়না 30,000 টাকা বা 40,000 টাকা বা 25,000 টাকা, এক্স ওয়াই জেড টাকা মায়না। তোমার নিজের একটা খরচা আছে, তুমি জানো যে তোমাকে এত এত টাকা খরচা করতে হয়। তার বাইরে তুমি একটা হিসাব করো যে ঠিক আছে আমি সে একটা 2,500 থেকে 3,000 টাকা একটা জিন্স কিনবো, 1,000 টাকার টি শার্ট কিনবো, এক্স ওয়াই জেড এই খরচা করব, বা কোথাও বেড়াতে গেলে আমরা এখান থেকে এত যাব, এখানে এত খরচা করব, সে একটা আমরা হিসাব করি। এই হিসাব নিকেশ করাটাই হলো, দিস ইজ হোয়াট ইজ কল্ড বাজেট। এটাই সাংবিধানিক ভাষায় হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে। এতে কি হয়, এতে সরকার বলেন, বা সরকারের বিত্তমন্ত্রী বা অর্থমন্ত্রী, বা ইংরেজিতে বললে ফাইন্যান্স মিনিস্টার। এখন ফাইন্যান্স মিনিস্টার কে? এখন ফাইন্যান্স মিনিস্টার কে কারা কারা জানো? বা উল্টেও জানা উচিত, এখন ফাইন্যান্স মিনিস্টার কে 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 জানো না? কে কে জানো না বলো। তিনি কি বলেন যে আমাদের সরকারের কোথায় কত ইনকাম হয়েছে, কোথায় কত খরচা হবে, কোথায় কত ইনকাম হয়েছে, কোথায় কত খরচা হবে। ঠিক আছে। জয়দীপ শাহ জানো না তুমি? জয়দীপ শাহ কোথায় গেল? জয়দীপ, সন্দীপা, আচ্ছা আচ্ছা। আমাদের যদি, আমাদের দু রকমের খরচা থাকে, দু রকমের ইনকাম থাকে, গোদা বাংলা কথায় আমাদের দু রকমের খরচা থাকে, দু রকমের আয় থাকে, বা আয়ের ব্যবহার দু রকম হয়ে থাকে। সোজা কথা। আগে আমি আয়টাকে ছেড়ে দিলাম, আগে আমি ব্যয়টা নিয়ে কথা বলছি। নিজে একদম সহজ হিসাবে ভাবো, সহজ হিসাবে। ইকোনমি পড়তে গেলে যদি বেশি বড় বড় টার্ম, বেশি বড় বড় ইয়ে সব কঠিন কঠিন অ্যাব্রিভিয়েশন এসব করতে যাও, তাহলে দেখবে খুব কঠিন 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 লাগবে। যদি গল্পের মতো সহজে পড়ো, দেখবে খুব সহজ। ধরে নাও আজ তুমি একটা মানুষ, আমি একটা মানুষ, আমি এখানে তোমাদের পড়াচ্ছি, তোমাদের চাকরি করছি, তোমাদের জন্য পড়াচ্ছি বলে আমি আন্ডার 20% চাকরি করছি, আমি স্যালারিড এমপ্লয়ি, আমি এখানে মায়না পাই। তো আমার যদি হিসাবের খরচের খতিয়ান দেখতে হয়, তাহলে আমাকে আমার জামা কাপড়ের জন্য পয়সা দিতে হবে। আমি একটা মানুষ, আজকালকার দিনে মোবাইল ছাড়া চলে না, তাই আমার একটা মোবাইল থাকতে হবে, আমার মোবাইলে একটা রিচার্জ চলতে হবে। আর আমার কিছু বড় স্বপ্ন থাকতে পারে, যে আমি একটা বাড়ি করব, বা আমি একটা পছন্দের গাড়ি কিনবো, বা আমি একটা নিজের বিজনেস করব। এটা লং টার্ম হতে পারে। তো সেটা কি তাহলে লং টার্ম খরচা,
বা লং টার্ম খরচা দিয়ে আমরা কি তৈরি করি, মানে বড় টাকা। আজকে যদি এখানে রয়েছে সন্দীপা যদি মনে করে যে আমি রেলের এনটিপিসি পেয়েই নিজের মা বাবাকে বা নিজের ফ্যামিলিকে একটা ভালো জায়গায় ভালো বাড়িতে শিফট করব, সেটার দাম হয়তো একটা ভালো কলকাতা বা কোনো ভালো বড় শহরে বড় একটা ফ্ল্যাট 3-4 বিএইচকে, যেটার দাম ধরে নিলাম 50-60 লাখ টাকা বা 1 কোটি টাকা। আজকাল 1 কোটি টাকার ফ্ল্যাট খুব কমন ব্যাপার ভালো শহরে বা বড় শহরে। তো সেই টাকাটা কি ইমিডিয়েটলি সন্দীপার কাছে আছে? নেই। কিন্তু এই টাকাটা কি বড় টাকা? হ্যাঁ বড় টাকা। এই টাকাটা কি একদিনে সন্দীপা দিতে পারবে? যদি একটা হোম লোন নেয় 50 লাখ টাকা, একটা সরকারি চাকরি পেয়ে 50 লাখ টাকার হোম লোন নেওয়াটা কোনো ব্যাপার না। রেলের চাকরি পেলে 50-60 টাকার হোম লোন নেওয়াটা কোনো বড় ব্যাপারই না। আরামসে 20 বছর 30 বছরে শোধ হয়ে যাবে। তাহলে এটা কি বড় টাকা? এই টাকাটা বড় টাইম ধরে ওকে শোধ করতে হবে। এটা দিয়ে বা বড় টাকাকে সহজ বাংলা আমরা কি বলি? পুঁজি। বড় টাকাকে সহজ বাংলা আমরা কি বলি? পুঁজি। ব্যবসায় কি লাগে? পুঁজি। কি না, ব্যবসাতে পুঁজিই লাগে। সুপর্ণা হেমব্রম বলছে না, কেন না, ব্যবসাতে পুঁজিই লাগে। তো এই যে পুঁজি হলো, পুঁজি ইংরেজিটা কি? ইনভেস্ট না, ইনভেস্টের কথায় যেও না, এই সহজ শব্দটা শোনো বুঝে যাবে। এটাকে কি বলে? ক্যাপিটাল। পুঁজির ইংরেজি কি? ক্যাপিটাল। তাহলে বড় টাকার জন্য বড় টাকার প্রয়োজন যেখানে, সেটা সরকারের ক্ষেত্রে কোথায় দরকার হবে? রাস্তা তৈরি করতে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। মানে ধরো সরকার মনে করছে যে আমি এখানে একটা সে ধরে নাও আর্মির একটা ক্যাম্প তৈরি করব, বা আর্মির একটা ব্যারাক তৈরি করব। বাংলাদেশ অনেকবার হুমকি দিচ্ছে আমরা ভারতকে আক্রমণ করব, চিকেন নেককে অ্যাটাক করে দেবো, যে এখানে একটা আর্মির বেস থাকবে, এয়ারফোর্সের একটা ঘাঁটি থাকা দরকার, বাংলাদেশ যদি অ্যাটাক করে আমরা ডিফেন্স করতে পারবো বা কাউন্টার অ্যাটাক করতে পারবো। শোনো না, যত সহজে বলছি, যত সহজে বোঝাচ্ছি বোঝো না। আগে মাইক্রো ইকোনমিকে নিজের ইকোনমি দিয়ে উদাহরণ দিলাম, তাতে তারপরে সরকারে আসো আরামসে বুঝবে। শুনেই দেখো না, এতদিন তো আমি পড়াচ্ছি, এর আগে কি ইকোনমি এত সহজে বুঝতে বই পড়ে? তাহলে আমি কিভাবে পড়াবো? আমি কি এইভাবে বোঝান ওইভাবে বোঝান, সেটা না করে আমি যেটা পড়াচ্ছি শোনো না। খুব কষ্ট হচ্ছে কি আমার পড়ানোটা বুঝতে? বিবেক মন্ডল, তো তাহলে যেভাবে পড়াচ্ছি শোনো চুপ করে, ঠিক আছে? আমাকে বলতে এসো না স্যার এইভাবে পড়ান ওইভাবে পড়ান, আমি যেভাবে পড়াচ্ছি চুপচাপ শোনো। কোনো ডাউট থাকলে বলো, কিন্তু ফ্যাকাল্টিকে বলতে এসো না স্যার এইভাবে পড়ান ওইভাবে পড়ান। ওটা আমি জানি, বিশ্বাস করো, আমি নন কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে হয়ে চাকরি করেছি, কমার্স পড়েছি, এমন এতখানি এসেছি যে তোমাদের পড়াতে পারছি। আমি আমার মতো পড়াতে দাও, ঠিক আছে? তোমার কিছু বুঝতে না পারলে আমাকে বলো, কিন্তু আমি কিভাবে পড়াবো এটা আমায় শেখাতে এসো না, বা এটা আমায় বলতে এসো না যে স্যার এইভাবে পড়ান। এটা ফার্স্ট অফ অল এটা ফ্যাকাল্টি হিসেবে খুব অসম্মানজনক ব্যাপার স্যাপার। যদি না বোঝাতে পারতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু যত সহজে বোঝাচ্ছি না, শোনো, তুমি বই করে এত সহজে বুঝবে না, ঠিক আছে? মানুষ সবসময় রিলেট করে বোঝে, তুমি তুলনা করে আরামসে বুঝবে। এই যে বললাম ক্যাপিটাল, বড় টাকা, পুঁজি, এবার দেখো এই নেক্সট লাইনটা দিয়ে বুঝতে পারবে যে ইন্ডিয়াকে যদি একটা বেস তৈরি করতে হয়, এয়ারফোর্সের জন্য বেস তৈরি করতে হয়, বা একটা কোনো ধরো আর্মির যে শেল বা গান শেল ফ্যাক্টরি যেগুলোকে বলে, কাশীপুর গান শেল ফ্যাক্টরি বা যে গান শেল ফ্যাক্টরি যেগুলো আছে, বা ইসরোর জন্য একটা কিছু লঞ্চ প্যাড বা কিছু একটা করতে হবে, তাহলে সেটা কি হবে? সেটা বড় টাইমের ইনভেস্টমেন্ট, তাহলে সেটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেটা হলো আমার এক্সপেন্ডিচারের একটা ভাগ করে দিলাম আমরা, এই হয়ে গেল আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ওই যে আমি যদি ফোন না করি, আমি যদি ফোনে রিচার্জ না করি, আমার কি চলবে? চলবে না, কারণ ফোনের রিচার্জ থেকে আমি বিভিন্ন কাজ করতে পারি। আমার থেকে যদি রিলেট করতে না পারো, সহজে দেখে নাও, যদি একটা গভর্নমেন্ট একটা রেল স্টেশন তৈরি করে, তাহলে সেই রেল স্টেশনে দিয়ে লোকে ট্রেনে যাতায়াত করবে, বা সেখানে মালগাড়ির ব্যবস্থা থাকলে সেখান থেকে মালগাড়িতে জিনিসপত্র উঠবে বা নামবে, রাইট? এবার
এই যে স্টেশনটা তৈরি করলো এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু সেখানে যদি টিকিট কাটার জন্য লোকটাকে না বসায়, একটা এমপ্লয়িকে যদি না দেয়, তাহলে কি কেউ টিকিট কাটবে? তাহলে কি সেখান থেকে কোনো রেভিনিউ আসবে, সরকারের রাজস্ব হবে? হবে না। তুমি একটা স্টেশনে গেলে দেখলে পুরো ফাঁকা স্টেশন, খাঁ করছে সবকিছু, কেউ নেই, কোনো স্টেশন মাস্টার কিচ্ছু নেই, তাহলে তুমি টিকিট কাটবে? তুমি চাইলেও তো কাটতে পারবে না, তাই না? তাহলে সরকারের রাজস্ব আদায়ের জন্য একখানা খরচা করতে হবে, মানে একটা ক্লার্ক, একটা স্টেশন মাস্টার যাকে বসাতে হবে, যে ওখানে বসে টিকিটটা তোমায় কেটে দেবে। এবার সেই টিকিটটা কেটে দিচ্ছে বলে সরকারের কাছে কি আসছে? তুমি টিকিটটা কাটছো বলে সরকারের কাছে টিকিটের ভাড়াটা আসছে। তোমার আমার মতো এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক শিখছে, টিকিট কাটছে, তাহলে এটা কি? রেভিনিউ, রাজস্ব। তাহলে এটার জন্য যে খরচাটা হলো, দিস ইজ হোয়াট রেভিনিউ এক্সপেন্ডিচার। বোঝা গেল? বোঝা গেল? কোনো ডাউট এখনো অবধি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনো ডাউট আছে? এক্সপেন্ডিচারে কি কি ভাগ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, কি কোনো ডাউট আছে? এবার দেখো এখন অবধি যা যা বুঝিয়েছি পিপিটির মধ্যে সবকিছু আরামসে এখানে বুঝতে পেরে যাবে। তোমাদের সুবিধার জন্য ইংরেজি বাংলা দুটোই করে আনি, ইংরেজিতেও আছে যাদের সুবিধা হবে, বাংলাতেও দেখিয়ে দিচ্ছি, যাতে অনেকে বলে বাংলায় সুবিধা হয় পড়তে। এই দেখো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রাজস্ব, রেভিনিউ এক্সপেন্ডিচার। স্থায়ী সম্পদ ক্রয় বা তার উন্নয়নের জন্য ব্যয়, দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ব্যয়, ব্যবসার আয় ক্ষমতা বৃদ্ধি করা, ব্যবসার আয় ক্ষমতা বজায় রাখা, এককালীন, এটা হচ্ছে নিয়মিত। ক্যাপিটাল এক্সপেন্ডিচার এককালীন মানে, যদি বাংলাতে পড়তে খুব অসুবিধা হয়, নন রেকারিং মানে প্ল্যাটফর্মটা একবারই তৈরি করবে, রেল স্টেশনটা একবারই তৈরি করবে, একবার তৈরি করতে 5 বছর ধরে খরচা হোক, বা ব্রিজটা তৈরি করতে 5 বছর ধরে খরচা হোক, যাই হোক না কেন, 5 বছর হোক 10 বছর হোক, হয়ে গেল মানে হয়ে গেল। কিন্তু ওই যে এমপ্লয়িটাকে বসাতে হবে, যাকে মায়না দিতে হবে, তাকে 30 বছর ধরে মায়না দিতে হবে। সো দ্যাট ইজ রিপিটেটিভ বা রেকারিং। লং টার্ম বেনিফিট, এই একই জিনিস এখান থেকে সব এখানে লেখা আছে। শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট, যদি কোনোদিন কোনো পরীক্ষায়, আমাদের এখানে অলরেডি 70-80 জন তোমরা শুনছো, সবসময় সবাই যে শুধু রেলের পরীক্ষা দেবে তা তো না। যদি কোনোদিন একটু টাফ লেভেলের পরীক্ষা দাও, বা কোশ্চেন যদি একটু টাফ হয়, তার জন্য একটা জিনিস মাথায় রেখো, এই জায়গাটা, হিসাব রক্ষণের পদ্ধতি। ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে কোথায় দেখানো হয়? ব্যালেন্স শিটে দেখানো হয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ব্যালেন্স শিটে দেখা হয়। রেভিনিউ এক্সপেন্ডিচার কোথায় দেখা হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখা হয়। একটু কমার্স ওরিয়েন্টেড, কিন্তু যদি একটু টেকনিক্যাল করে দেয় তাহলে এটার জন্য ইম্পর্টেন্ট, মাথায় রেখো। ঠিক আছে, বোঝা হলো? আচ্ছা, ফিসকাল পলিসি তার মানে কি? ফিসকাল পলিসি হচ্ছে সরকারের ব্যয়, সরকারের আয় হবে কোথা থেকে? ট্যাক্স থেকে। সরকার আয় কোথা থেকে করতে পারে? ট্যাক্স থেকে করতে পারে। মানে আমরা আসছি ট্যাক্সে, তো সরকারের ব্যয় কোথায় হবে? বাজেট করে কোথায় বলবে যে আমাদের এখানে আমাদের খরচা হবে। সরকারের এক্সপেন্ডিচার মানে কি? সরকার কি বলবে? আমাদের এখানে খরচা হবে, আমরা এই যে অর্থবর্ষ আনতে চলেছি, এই যে বাজেট আনতে চলেছি, তাতে আমাদের এই জায়গায় খরচা হবে। সেই খরচার মধ্যে কি কি পড়তে পারে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার পড়বে, এখানে রাস্তা করব, এখানে আর্মির বেস করব, XYZ কোনো কিছু করব, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে গেল। সরকার যদি বলে না আমি এখানে রেভিনিউ এক্সপেন্ডিচার আমার এখানে এক্সেট্রা সেটা করবো, হয়ে গেল। আর কি খরচা হতে পারে? বলতে পারে যে আমরা ঠিক আছে কৃষকদের সাবসিডি দেবো। সেই কৃষকদের সাবসিডি যখন প্রথম চ্যাপ্টারে প্রথম ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, যে জিডিপি বোঝানোর জন্য, আশা করি অনেকের মনে আছে যারা ক্লাস দেখেছো বা করেছো। আবার যদি সেটা ভুলেও গিয়ে থাকো, সরকার যে সাবসিডি দেয় সেটা বোঝার সব থেকে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে, তোমার আমার বাড়িতেও যে আমরা গ্যাসের লাইনটা নিয়ে থাকি, সেখানে আগে একটু বেশি সাবসিডি পাওয়া যেত, এখন 19 টাকা সাবসিডি পাওয়া যায়, 19 টাকা না 21 টাকা সাবসিডি আসে, যদিও যৎ সামান্য। কিন্তু এই 19 টাকা বা 21 টাকা যদি 10 কোটি ভারতবাসীকে দিতে হয়, যদি কথার কথা ধরলাম 10 কোটি ভারতবাসী গ্যাস ইউজ করে থাকে, তাহলে এটা 21 × 10, 210 কোটি টাকা। এটা যদি 20 কোটি হয় তাহলে ওটা 420 কোটি টাকা, অ্যান্ড সাবসিকুয়েন্টলি। ঠিক আছে, বোঝা গেল? তো এখন আর তোমাদের বোঝার অসুবিধা নেই। গভর্নমেন্ট ইজ ইউজ অফ স্পেন্ডিং, ট্যাক্সেশন, বরোয়িং, ইনফ্লুয়েন্স ইকোনমিক অ্যাক্টিভিটি, মোস্ট পাওয়ারফুল ইকোনমিক ইনস্ট্রুমেন্ট, স্টেবিলিটি রাখার জন্য, ইনফ্লেশনকে অ্যাড্রেস করার জন্য,
ইনফ্লেশন মানে কি করবে? যদি সরকার খরচই না করে তাহলে চলবে না, সরকার যদি খরচই না করে তাহলে চলবে না। কিন্তু মনিটারি পলিসি হচ্ছে প্রাইমারি সেগমেন্ট যেটা দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল হয়। ফিসকাল পলিসিটা বলা উচিত না, বাট ফিসকাল পলিসির ওই একটা ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে। ফর এক্সাম্পল, যদি কিছু কিছু ব্যাপারে সাবসিডি না দেয়, যদি সরকার সাবসিডি নাই দেয় কৃষককে, তাহলে কৃষক কি আর কম দামে সিডটা কিনতে পারবে? গমের বীজটা যে কম দামে কিনতে পারে সেটা কি কিনতে পারবে? পারবে না। তো সেখানটায় কি হবে? সেও বলবে তাহলে আমি দাম বাড়িয়ে দিই, তাহলে আমাদের খাদ্যশস্যের দাম বেড়ে যাবে। তো টু আ সার্টেন এক্সটেন্ট অবভিয়াসলি ফিসকাল পলিসির একটা ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, চলো এগুলো অলরেডি বুঝিয়ে দিলাম, অলরেডি বলে দিয়েছি, দেখো বলার মধ্যেই সবকিছু বুঝিয়ে দিয়েছি। ট্যাক্সেশনটা হচ্ছে দু রকমের ট্যাক্স হয়। একটা ডাইরেক্ট ট্যাক্স, যেটা তুমি আমি ইনকাম করলে করি, যেটা কর্পোরেটরা ইনকাম করলে দেয়। আর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এখানে জিএসটি রয়েছে, এক্সাইজ রয়েছে। তোমাদের যখন জিডিপিটা ক্লাস করেছিলাম সেখানে আমি তিনটে মেথডের কথা বলেছিলাম। যদি আজকে সময় পাই তোমাদের একটা চার্ট বানিয়ে দেখাবো, যদি স্টুডিও অ্যাভেলেবিলিটি থাকে, সময়টুকু পেয়ে যাই, একটা চার্ট বানিয়ে দেখাবো তিনটে দিয়ে কি করে মানে একসঙ্গে করা যায়, তিনটে মেথডকে একসঙ্গে রিপ্রেজেন্ট করে, এবং জিডিপি জিএনপিকে এমনভাবে রাখা যাতে সবকিছু একটা চার্টের মধ্যে থাকে। যদি সময় পাই করব, নইলে অন্য একটা মানে আমাদের অফলাইন ব্যাচ একবার করেছিলাম, তাদের একটা যদি স্ক্রিনশট আমি পেয়ে যাই সেটা তোমাদের ইয়েতে আপলোড করে একদিন বুঝিয়ে দেবো বা কালকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো দেখছি, চলো। আচ্ছা, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট, এফআরবিএম, এটা হচ্ছে একটা কিভাবে কিভাবে টাকা পয়সা ইউজ হবে এবং ফিসকাল ডিফিসিট যাতে 3%-এর মধ্যে থাকে। ফিসকাল ডিফিসিট যাতে 3%-এর মধ্যে থাকে, জিডিপি 3%-এর মধ্যে থাকে, সে নিয়ে একটা লিগাল ফ্রেমওয়ার্ক হয়েছিল, সেটা সম্বন্ধে একটু বলে রেখেছি। আচ্ছা, এখানে ফিসকাল ডেফিসিট কত ছিল এটা একটা মোটামুটি ফিগার দিয়ে রেখেছি। এটাকে অ্যাবসলিউট ভাবার দরকার নেই, কারণ এটা ফিসকাল ডেফিসিট আরো কি কি ডেটা আসছে সেই ডেটা দিয়ে এগুলো আপলোড করতে হবে। এটা তুমি এই পেজটা তুমি ইগনোর করতে পারো, এই দুটো পেজ তুমি ইগনোর করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তার কারণটা খুব সিম্পল। এখানে দেখো ইউনিয়ন বাজেট 2025-26 লিখে রেখেছি। আজকে আছি আমরা 21শে জানুয়ারিতে। বাজেট ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আসার কথা। এবার তোমাদের কোশ্চেন আগামীকালে আসলে বাজেট 26-27 থেকে আসা উচিত। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। তোমাদের যদি ওই সময়ের মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, তোমাদেরকে বলে রাখবো কোনো একটা আমাদেরই কোনো চ্যানেলে, এবং এর আগেও আমাদের 2-4টে ব্যাচ যারা শেষ হয়েছে সেখানে আমরা তাদেরকেও বলেছি, তাদেরকেও বাজেট যেমন আজ থেকে 4 দিন আগে একটা ব্যাচ শেষ হচ্ছে, তাদেরকেও বলেছি তোমাদেরও বাজেট এখন করাচ্ছি না, ফেব্রুয়ারি মাসে একটা ইউটিউব সেশনে আমরা বাজেটটাকে, নতুন বাজেট যেটা পেশ হবে সেটাকে পুরোপুরি বুঝিয়ে দেবো। তোমরা একটু কাইন্ডলি ইউটিউব থেকে ওটা আমাদের অ্যানালিসিসটা দেখে নিও। ওকে, চলো। টাইপস অফ ফিসকাল পলিসি, মনিটারি পলিসি যেরকম বলেছিলাম, এক্সপানশনারি মনিটারি পলিসি অ্যান্ড কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, সেম এখানেও তাই। মানে যদি গভর্নমেন্ট চায়, গভর্নমেন্ট যদি ট্যাক্স ইনক্রিজ করে দেয় তাহলে কি হবে? ওটা কন্ট্রাকশন হচ্ছে। কারণ ওটা কি করবে? ট্যাক্স ইনক্রিজ করেছে মানে কি? গভর্নমেন্টকে ওই জিনিসের পারচেসের জন্য আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে। আর গভর্নমেন্ট যদি ট্যাক্স কমিয়ে দেয় তার মানে কি? কিছুদিন আগে জিএসটি অনেক কিছুতে কমিয়ে দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে সিগারেটের উপরে জিএসটি বাড়িয়ে দেওয়া হবে, সিগারেটের উপরে এত জিএসটি দেওয়া হবে, খুব সমস্যা হবে। ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে আমরা চাই না যে সিগারেটের দাম কখনো কমুক। তো তাতে কি হবে? ওটাতে কন্ট্রাকশন হচ্ছে, মানে মানুষের দামের উপরে যদি মানুষের ওই প্রোডাক্টের উপরে যদি এত, সিগারেটের উপরে যদি এত ট্যাক্স থাকে, মানুষ খেতে পারবে না, ছেড়ে দেবে স্মোক করা। তো গভর্নমেন্ট এটা চাইছে। আবার যেখানে মানুষ গভর্নমেন্ট চাইছে যে আমরা ট্যাক্স ছাড় দিই, সেখানে মানুষ বেশি বেশি কিনবে, কিনতে সাহস পাবে। তো দ্যাট ইজ এক্সপেনশনারি মনিটারি পলিসি অ্যান্ড কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এখানে ওই ইয়েটা রয়েছে, এটা অ্যানিমেশন অ্যাড করা আছে বলে এরকম দেখতে লাগছে, যাই হোক পার্থক্যটা বলা আছে। এবার আসবো আমরা মূলধন প্রাপ্তি এবং রাজস্ব প্রাপ্তি। ঠিক আছে, এই দিকে যাওয়ার আগে আমি একটু জানতে চাই তোমাদের থেকে যে
এখন অবধি কি কি বুঝতে পারোনি, কার কার কি কি ডাউট আসছে বলো। আমরা 11:43 দাঁড়িয়ে আছি, তো এখন অবধি কে কে কি বুঝতে পারোনি, কার কার মাথায় কি কি কোশ্চেন আসছে, প্লিজ লেট মি নো। তারপর আমরা ক্যাপিটাল রিসিপ্ট অ্যান্ড রেভিনিউ রিসিপ্টে এগোচ্ছি। বলো যারা যারা আছো বলো। ডোনা সাহা, বিবেক, মৌমিতা শিকদার, সন্দীপা, রেভিনিউ এক্সপেন্ডিচারটা আরেকবার বলবেন। রেভিনিউ মানে হচ্ছে রাজস্ব, যা দিয়ে তোমার রাজস্ব ইনকাম হয় বা রাজস্ব ইনকাম করার জন্য যে খরচা করতে হয় সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। দীপার প্রশ্নের উত্তর দিচ্ছি, দীপা দে। দীপা, আমি ধরলাম, আমি জানি না তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, তোমার বাড়িতে বাবা সরকারি চাকরি করেন না কি করেন, আমি জাস্ট ফর এক্সাম্পল তোমায় বোঝানোর জন্য বলছি। ধরো ধরো তোমার বাড়িতে তোমরা ফ্যামিলি হিসেবে ডিসাইড করলে যে আমরা একটা দোকান খুলবো। কিসের দোকান? ধরে নাও বিরিয়ানির দোকান খুলবো। ওকে, তো এই যে বিরিয়ানির দোকানটা খুললে, দোকানটা কি একটা অ্যাসেট যেটা লং টাইম ধরে তোমাকে ইনকাম দেবে। এটা কেনার জন্য যা খরচা হলো সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবার বিরিয়ানির দোকানে তোমাকে বিরিয়ানিটা বেচার জন্য একজন বিরিয়ানি সার্ভ করার জন্য একটা ছেলেকে রাখতে হবে, যে বিরিয়ানির থেকে হাঁড়ি থেকে বিরিয়ানি তুলে দেবে, প্লেটগুলো ধুয়ে দেবে। তো সেই লোকটা না থাকলে তোমার দোকানটা চলছে না, সেই লোকটা তোমায় মায়না দিতে হবে। সেটা হচ্ছে ও না হলে তোমার বিরিয়ানিটা বেচা হয় না, রেভিনিউটা আসে না। তাহলে ওর যে মায়নাটা সেটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। এটাই এখানে, এই সহজ জিনিসটাই এখানে রয়েছে, ঠিক আছে? এই সহজ জিনিসটা এটা রয়েছে। মমিতা শিকদারের প্রশ্ন, ফিসকাল পলিসিটা বলুন। ফিসকাল পলিসি মানেই হচ্ছে সরকার নিজের টাকাকে কিভাবে ইউজ করবে, সিম্পল। ফিসকাল পলিসি মানে হচ্ছে সরকার নিজের টাকাকে কিভাবে ইউজ করবে। দেশের ইকোনমি চলছে কিভাবে, ইকোনমি মানে অর্থনীতি চলছে কি করে। আরবিআই আমাদের যেমন বুকের ভেতরে হার্ট থাকে, হৃৎপিণ্ড যেমন ব্লাড পাম্প করে, তেমনি আরবিআই কি করে, টাকার সাপ্লাইটা কন্ট্রোল করছে। টাকাটা কোথায় যাচ্ছে? গভর্নমেন্ট চাইলে গভর্নমেন্টকে লোন দিচ্ছে, ব্যাংক চাইলে ব্যাংককে লোন দিচ্ছে। ইয়েস অর নো মৌমিতা শিকদার? বুঝতে পারছো? এবার সরকারের কাছে টাকা এলো, সরকার টাকাটা ইউজ করবে কি নিয়ে, কিভাবে ইউজ করবে, তার পলিসিটা কি হবে, নীতিটা কি হবে, সেই নীতিটা ঠিক করবে কি করে। যে সরকার শুধু আরবিআই থেকে তো ধার নিতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই কি বলা হয়? ব্যাংকার টু দ্য ব্যাংকস, ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, ব্যাংকার টু ব্যাংকস। তো আরবিআই হচ্ছে সরকারকেও ধার দেয়, ব্যাংকদেরও ধার দেয়। তো আরবিআই থেকে সরকার কি নিচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি নিচ্ছে? ধার নিতে পারে, কিন্তু সেটা কি তার ইনকাম? সেটা তো তার ধার হলো। তাহলে সরকারের ইনকাম হয় কোথা থেকে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম হয় কোথা থেকে? ট্যাক্স থেকে। আমাদের সবাইকে ট্যাক্স দিতে হয়। তোমার বাড়িতে, তোমাদের যদি বাড়ি থাকে, তোমার বাবাকে জিজ্ঞেস করবে বা গুরুজন যিনি আছেন তাকে জিজ্ঞেস করবে, প্রপার্টি ট্যাক্স দিতে হয়। মিউনিসিপ্যাল এরিয়া থাকো, পঞ্চায়েত এরিয়া থাকো, ট্যাক্স দিতে হয়। যখন তুমি কোনো কিছু কিনতে যাও তোমাকে জিএসটি পে করতে হয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তোমার খরচা। কিন্তু সরকারের কাছে কি? সরকারের কাছে যেটা হচ্ছে খাজনা বা রাজস্ব বা ইনকাম। এবার এটা হয়ে গেল ইনকাম। এবার ইনকাম বাড়ানোর জন্য কি নেবে? ট্যাক্স বাড়াবে বা কমাবে। ইনকাম বাড়ানোর জন্য কি করবে? আইদার ট্যাক্স বাড়াবে অথবা কমিয়ে দেবে। যেমন তোমরা অনেকেই যাদের বাইক আছে তারা বোঝো যে তেলের দাম তো বাংলাদেশ, পাকিস্তান, অন্য জায়গায় এত কম, ইন্টারন্যাশনালি ব্যারেলের দাম অত তো এখন আর নেই, তাহলে এত কেন? সরকার বিশাল অ্যামাউন্ট অফ ট্যাক্স নিচ্ছে, রাইট? তাহলে এটা হলো সরকারের ইনকাম, বোঝা গেল? এইবার সরকার ইনকামের জন্য ট্যাক্সের রেটটা বাড়াবে কি বাড়াবে না, এটা কি? এটা হচ্ছে ফিসকাল পলিসির পার্ট। সরকার মানুষের কাছে সুবিধা দেওয়ার জন্য রান্নার গ্যাসের সাবসিডিতে 19 টাকাটা থেকে 50 টাকা করবে না 9 টাকা করবে, সেটা কি হবে? 19 টাকা থেকে 50 টাকা করলে সরকারের খরচা বাড়বে। 19 টাকা থেকে 9 টাকা করে দিলে কি হবে? তাহলে সরকারের খরচা কমে যাবে। আগে 19 টাকা দিতে হচ্ছিল, এখন 9 টাকা দিতে হবে। তাহলে এটা কি হবে? এটা সরকারের খরচাটাকে কমাবে। যদি বেশি করে দেয় তাহলে বাড়বে। এই যে কমাবে না বাড়াবে, এটা জিনিসটা কি? এটা হলো ফিসকাল পলিসি। বোঝা গেল?
ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার কোথায় থাকে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, এই সব হিসাব নিয়েই হচ্ছে আমাদের বাজেট। এই সমস্ত কিছুর হিসাব ফাইন্যান্স মিনিস্টারের কাছে আসে, সেই হিসাবে আমাদের এত খরচ হয়েছে, এত আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে, এত আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার হয়েছে, এত আমাদের, এরপরে আসে ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, ঠিক আছে, এত আমাদের এখানে ডেফিসিট রয়েছে, তার জন্য আমাদেরকে এত টাকা ধার নিতে হয়েছে। হতেই তো পারে যে সরকারের খরচা প্রচুর হয়ে গেল, সরকার তো ইনকাম হলো না, তাই না? তখন কি করে সরকার? গিয়ে আরবিআই কে বলে ধার দাও, বা আরবিআই কে কি বলবে, ধার না দিয়ে একটা কাজ করো, গভর্নমেন্ট সিকিউরিটি টি বিল দিয়ে দাও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কে কে আরো কি কি বুঝতে পারোনি, কার কার কি ডাউট আছে বলো, কে কি বুঝতে পারোনি আর কোন কি ডাউট আছে বলো, কার কি ডাউট আছে বলো। 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 ডোনা, ডোনা, দীপা, মৌমিতা, প্রণব, আরো যারা যারা আছো, আর কি কার কোনো ডাউট থাকলে বলো। মৌমিতা, বিবেক, রানা, আরিও, জয়দীপ, সবার জন্য বলছি, কার কি ডাউট আছে বলো। নাজমুল লস্কর, টি বিল আমি আগে বলিনি গো, টি বিল আমি আগে বলিনি গো। টি বিল, ট্রেজারি বিল আমি আগে বলিনি। নাজমুল, পুরোনো লেকচার একটু দেখে নাও, পুরোনো লেকচারটা একটু দেখে নাও। আমার লেকচারগুলো এরকমই, আমি এমনভাবে সিকোয়েন্সে সাজিয়েছি যে তুমি মানে প্রথম থেকে শুনতে শুনতে আস্তে আস্তে গেলে, যত এগোবে তত তোমার কাছে ইকোনমির ব্যাপারে ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি লেকচার সিরিজটা মানে আমি আমাদের তো এখানে তোমাদের যে স্টাডি প্ল্যানে দেখায় না, এই 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 সাবজেক্ট আসছে পরপর, এই দিন এই সাবজেক্ট, এটা আমরাই বানাই, আমরা ফ্যাকাল্টিরাই বানাই, ঠিক আছে? তো আমি যখন করেছি, তো তখন আমি এইসব চিন্তা করেই, চিন্তাধারা রেখেই করেছি যে পুরো সিকোয়েন্স এমনভাবে বলবো যাতে তুমি যখন ধীরে ধীরে 5-6 নম্বর 6 নম্বর ক্লাসে যাবে, তোমাকে যখন রিক্যাপ করিয়ে বলবো এটা দেখো এখানে পড়েছিলাম, তখন তোমার মনে হবে হ্যাঁ ঠিক আছে স্যার, এটা সব আমি বুঝতে পারছি। তো নাজমুল, তুমি একটু পুরোনো ক্লাসগুলো দেখে নাও। কেউ যদি মনে করতে পারো কোন কোন ডেটের লেকচারে এটা বলেছিলাম, সেটা একটু তুমি যদি পারো একটু বলে দাও। যদি কারো মনে থাকে কোন ডেটের লেকচারে আমি ওটা পড়িয়েছিলাম, টি বিলটা স্পেসিফিক্যালি, আমার এখন ওটা মনে পড়ছে না, পারলে একটু ওকে একটু নাজমুলের জন্য একটু লিখে দাও, ঠিক আছে? যারা রেগুলার ক্লাস করো, এই যে যেমন দেবস্মিতা লিখেছে 13ই জানুয়ারি, ঠিক আছে? তো নাজমুল, ওটা 13ই জানুয়ারি ক্লাসে একটু দেখে নাও, ঠিক আছে? চলো চলো, এটা হয়ে গেল। আচ্ছা, receipts that are not that are of capital nature and do not arise from normal business operation. Revenue receipts that arise from normal business activities. নর্মাল মানে বুঝো, সাধারণ, বাংলায় দেখাই, যে প্রাপ্তি মূলধন প্রকৃতির, এবং এখানে বাংলাটা না খুব বাজে হয়ে নিয়েছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আগে রাজস্বটা বোঝাই, তাহলে তুমি আরামসে বুঝতে পারবে। আসলে এগুলো আমরা একটু গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করি, তো তো অনেক সময় ট্রান্সলেশনটা ঠিকঠাক নেয় না। ইংরেজি থেকে পড়ো, আমি বুঝিয়ে দিচ্ছি। আগে রেভিনিউটা বুঝে নাও। এখানে কার দোকানটা খুললাম আমরা একটু আগে, কার একটা দোকান খুললাম, মৌমিতা না কার একটা দোকান বললাম যে যদি তোমার একটা দোকান করতে হয়, তো যদি মৌমিতা একটা মিষ্টির দোকান খোলে, কথার কথা, বা যে কোনো কিছু দোকান খুলে, তাহলে রেগুলার যদি মিষ্টির দোকানে মিষ্টি সেল হয়, বা যদি একটা দীপা, আচ্ছা দীপাকে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে দীপা, আমার ব্যাংকের ব্যাচে একজন ছিল সাথী মিষ্টান্ন ভান্ডার, পুরো ব্যাংকের ব্যাচে সেটা সাথী মিষ্টান্ন ভান্ডারই চলেছে, তো তুমি তোমার নামে ওটা মিষ্টান্ন ভান্ডার চলতে পারে। তো সাথীর মিষ্টির দোকান আছে বলে
অনেক কনসেপ্টে স্বাতী মিষ্টান্ন ভান্ডারকে আনা হয়েছে, তো বুঝতে সুবিধা হয়েছে। যাই হোক, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তো যদি দীপার কোনো দোকান থাকে যেখানে যদি সে কথা ওষুধের দোকান আছে, অ্যাপোলো ফার্মেসির ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, তো রোজ যে ওষুধ বিক্রি হচ্ছে সেটা তাহলে কি রিসিপ্টস, মানে যে রিসিপ্ট মানে হচ্ছে ইনকাম, যেটা নর্মাল বিজনেসের অ্যাক্টিভিটির জন্য হচ্ছে। রেকারিং কথা মানে হচ্ছে বারংবার হবে, যেমন রেকারিং ডিপোজিট। আচ্ছা, দীপা প্রেফারেন্স বলেছে বিরিয়ানির দোকান, ঠিক আছে, দীপার বিরিয়ানির দোকানই চললো, যে রোজ বিরিয়ানি বিক্রি হচ্ছে, কত টাকা প্লেট দেবে বলো, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সেটাও বলে দিই। সে যদি 150 টাকা মটন চিকেন বিরিয়ানি হয় আর 200 টাকা 250 টাকা যদি মটন বিরিয়ানি হয়, তো রোজ দীপার তো 100 প্লেট করে ইনকাম সেল হচ্ছে, বিশাল ইনকাম হচ্ছে, খুব ভালো আছে দীপা। এটা কি প্রতিদিন হবে, প্রতি মাসে হবে, তাহলে কি হবে, সেটা রেকারিং ইন নেচার। আচ্ছা, ফ্রম সেল অফ গুডস এন্ড সার্ভিসেস, আমরা কি বুঝি, পণ্য এবং পরিষেবার সেল হচ্ছে। এখানে দীপার ক্ষেত্রে গুডস ধরলাম, যেমন হাসপাতাল কি দিচ্ছে, হাসপাতাল তোমায় পরিষেবা দিচ্ছে, আড্ডা 24/7 তোমায় কি দিচ্ছে, পরিষেবা দিচ্ছে। যেমন তুমি কিনেছো, তোমার পরে আরেকটা ব্যাচ আসবে, তারা অন্য কোনো কিছু নিয়ে পড়তে আসবে, রেকারিং ইন নেচার। দীপার ক্ষেত্রে 250 টাকায় মটন বিরিয়ানি, আর্সেলানের ক্ষেত্রে 350 বা 400 টাকার মটন বিরিয়ানি, আমাদের এখানে কোর্স গুডস এন্ড সার্ভিস হয়ে গেল, ঠিক আছে। এতে কি হচ্ছে, এতে কোম্পানি বা যে যার দোকান, যার ব্যবসা, তার কি হচ্ছে, ইনকাম হচ্ছে, কিন্তু তার কি কোনো দায়বদ্ধতা বাড়ছে না। আমাদের যারা যখন রোজ বিরিয়ানির দোকানে এবার লোকজন শুরু করে দিল, দীপা বিরিয়ানি শুরু করে দিল, হায় রে। চলো ঠিক আছে, ক্লাস প্রায় শেষের দিকে, আমরা একটুখানি লাইট মোডে করে নিই। তো ইনকাম হলে কি সেটা দায়বদ্ধতা বাড়ে, সেটা কি ধার বাড়ায়? ধার বাড়ায় না। রেকারিং মানে হচ্ছে রিঅকারিং, দেবস্মিতা, রেকারিং মানে হচ্ছে রিঅকারিং, অকার মানে হচ্ছে হওয়া, রিঅকারিং মানে বারংবার হওয়া। একটা দোকানে যদি বারবার তুমি বিরিয়ানির দোকান যদি বারবার, মানে বিরিয়ানির দোকান বা যে কোনো খাবারের দোকান বা যে কোনো দোকান, কি হয়, সে তার প্রোডাক্ট বারংবার বেচে, এমন তো না যে একদিনে সব বেচা হয়ে গেল। রিঅকারিং মানে বারংবার হওয়া, রাইট? বুঝতে পেরেছো দেবস্মিতা? ঠিক আছে। আচ্ছা, এটা কি করে, অবভিয়াসলি প্রফিট বাড়ায়। মানে যেটা রেগুলার হয় না, রেগুলার হওয়া মানে সেটা রেগুলারিটিতে চলে, ওর সবাই ধরতে নেই, সহজ কথা, সহজ যেটা বলছি সেটাই বোঝো না। রেগুলার হওয়ার দরকার ভাবছো কেন? রেগুলার আর অন্য ফ্রেমে কথাটার মানে অন্যদিকে যায়। রেগুলার ভেবো না, ভাবো যেটা বারংবার হয়, যেটা বারবার হয়। একটা দোকানে কি বারবার সেল হয়, চালু দোকানে কি হয়, বারবার সেল হয়। হ্যাঁ, এটাই যদি তুমি ভাবো, রোজ না, কেন রেগুলার বললাম, কারণ তুমি চাকরিতে যখন বাবা মাকে জিজ্ঞেস করবে যে ইনকাম করছি, এটা কি করে সেভিংস করব, বাবা বা মা প্রথমেই বলবে কিছু টাকা ফিক্সড ডিপোজিট কর আর কিছু টাকা রেকারিং ডিপোজিট কর। রেকারিং ডিপোজিট মানে কি, ঠিক মান্থলি এসআইপি যেরকম মিউচুয়াল ফান্ডে হয়, রেকারিং ডিপোজিট মানে হচ্ছে মাসের ধরো 1 তারিখে তোমার অ্যাকাউন্ট থেকে রেকারিং ডিপোজিটের জন্য তুমি করে রাখলে, মাসে মাসে 1000 টাকা করে, তোমার 12 মাস শেষে 12,000 টাকা রেকারিং ডিপোজিট জমা হবে। এটা রোজ হচ্ছে না, এটা একটা পার্টিকুলার ডেটে প্রতি মাসে মাসে হচ্ছে, যেটা তুমি সেট করেছো, তুমি নিজের অ্যাপে বা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তুমি বলেছো যে এই দিনকে আমি ইয়ে করবো। সো মাস অ্যাকাউন্টে ওরকম হয় না, যেটা ভাবো যেটা রিঅকারেন্স হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এটা কোনো এই টাইপের ব্যাপারে কোনো দায়বদ্ধতা বাড়ে না, প্রফিট হয়, এবং এটাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখানো হয়। কিরকম টাইপের হয়, সরি এক্সপেন্ডিচার এলো কেন, হ্যাঁ হ্যাঁ, ইন জেনারেল নন রিফান্ডেবল। বিরিয়ানির দোকানে এখন এটা বলছি, এটা শুনে নাও, ক্যাপিটাল মিনিং এত সহজ করে বলেছি, তখন যদি শুনতে না পারো একটু দাঁড়িয়ে যাও, আগে এটা শেষ করে নিই তারপরে বলবো, ঠিক আছে? তো যদি কেউ নিজের বিরিয়ানিটা বেঁচে দেয়, তারপরে বলবে যে বিরিয়ানি টাকাটা দিয়ে দেবো, রিফান্ড করে দেবো, কোনোদিন হয় না। রেকারিং আমি এই মাত্র বললাম, তনুশ্রী তুমি কি শুনতে পাওনি? রেকারিংটা আমি এই মাত্র বললাম। রেকারিং মানে হচ্ছে যেটা বারংবার হয়, বারবার হয়। রেকারিং এর কথাটাকে ব্রেকডাউন করে এইভাবে, রিঅকারেন্স মানে বারবার যেটা হয়, বারবার হবে, ঠিক আছে, বারবার হবে। একটা দোকানে সেল, একটা বিরিয়ানির দোকান যদি চালু দোকান হয়, সে কি বারবার করে বেচছে, তুমি যাচ্ছ, তনুশ্রী যাচ্ছে, সন্দীপা যাচ্ছে, অভিষেক যাচ্ছে, মমিতা যাচ্ছে, সবাই বিরিয়ানি যাচ্ছে কিনছে, তাহলে কি কোম্পানিটার কাছে বা বিরিয়ানি দোকানটার কাছে কি বারবার করে টাকা আসছে?
ডি, দীপা বিরিয়ানিতে রোজ 250 টাকা করে মটন বিরিয়ানি বিক্রি হচ্ছে, প্রত্যেক প্লেট, রোজ না মানে প্রত্যেক প্লেট, তাহলে 250 টাকা করে প্রত্যেক প্লেটে আসছে, তো দ্যাট ইজ রিঅকারেন্স। ওকে, বোঝা গেল? আচ্ছা, এটা নন রিফান্ডেবল ফর ডে টু ডে বিজনেস অ্যাকচুয়ালি প্রতিদিনের কাজ। এটা কি কি ভাবে, এটা উদাহরণ কি কি আছে? সেলস রেভিনিউ, কমিশন রিসিভড, রেন্ট রিসিভড। সেলস রেভিনিউ মানে সেল হচ্ছে বলে একটা লাভ হচ্ছে। অনেক সময় তোমরা জানো যে অনেকে এলআইসিতে কাজ করে, এলআইসির এজেন্সি নেয় বা দালালি করে বা মিউচুয়াল ফান্ড বা স্টকের ব্রোকারেজ বা কমিশন নেয়, সেখান থেকে ইনকাম হয়। প্রতি মাসে মাসে কেউ দোকান ভাড়া দিলে সেখান থেকে রেন্ট পাওয়া যায়। তো দ্যাট ইজ আওয়ার, সেই সব কিছু হচ্ছে আমার রেভিনিউ রিসিপ্ট। ওকে, এবার আসছে আমরা ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল মানে আমরা কি বলেছি? ক্যাপিটাল মানে বড় টাকা, মানে পুঁজি। ব্যবসা করতে কি লাগে? পুঁজি বা ক্যাপিটাল। এবার আসছে ক্যাপিটাল। ক্যাপিটাল, এবার কি বলছি? আগে কি বলেছিলাম? ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে পুঁজির খরচা, মানে বড় খরচা। সরকারের ক্ষেত্রে বড় খরচা কি? ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা, বাড়ি বিল্ড করা, আর্মি মেস বিল্ড, আর্মির জন্য ঘাঁটি তৈরি করা, এয়ারফোর্সের ইয়ে করা, প্লেন ইয়ে করা, কেনা, এসব হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে গেল। এবার কি বলছি আমরা এখন? ক্যাপিটাল রিসিপ্ট মানে ক্যাপিটাল আয়। এটা কখন হবে? এবার হচ্ছে দোকান চলছে না, দীপা বিরিয়ানি চলছে না, লোকে বিরিয়ানি খাচ্ছেই না, বলছে বিরিয়ানিতে আরশোলা পড়েছে, খাবো না। ঠিক আছে, দীপা এরকম ভেবো না, আমি জাস্ট এমনি আর কি মারার জন্য বলছি, বোঝানোর সুবিধার জন্য। তো এবার বা দীপার চাকরি হয়ে, রেলের চাকরি পেয়ে এমন জায়গায় পোস্টিং যে দীপা সামলাতে পারছে না, তো কি হবে? বললো দোকানটা বেচে দিই। এটা কি ন্যাচারাল কোর্স অফ অ্যাক্টিভিটি দীপা বিরিয়ানির জন্য? এটা ন্যাচারাল কোর্স অফ অ্যাক্টিভিটি নয়, তাহলে এটা আনন্যাচারাল ব্যাপার হলো। দেখো, রিসিপ্টস দ্যাট আর অফ ক্যাপিটাল নেচার মানে যেটা বড় টাকা, যেটার ব্যাপারটা হচ্ছে বড়, মানে অ্যামাউন্টটা বড়, এবং এটা ডু নট অ্যারাইজ ফ্রম নর্মাল বিজনেস অপারেশন, যেটা সাধারণ বিজনেস অ্যাক্টিভিটি থেকে আসছে না। তার মানে কি কি কিভাবে আসতে পারে? এই যে ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেট, ইস্যু অফ শেয়ারস, লোনস এটসেট্রা। ঠিক আছে, বোঝা গেল? এবার দোকান বেচে দিল, দোকানটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, এটা সেলটা বুঝলে। ইস্যু অফ শেয়ারস, লোনস এটসেট্রা মানে গভর্নমেন্টের যদি কোনো কোম্পানি থাকে, গভর্নমেন্টের কোম্পানি বলতে ধরো ওএনজিসি, ধরো এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এদের যদি, যেমন কিছুদিন আগে, কিছু বছর আগে 2021-22 সালে এলআইসির শেয়ার ছাড়া হয়েছিল, এলআইসির আইপিও এসেছিল। আমি তোমাদের যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম, যখন কোনো কোম্পানিতে, কোনো কোম্পানির জন্য টাকা তৈরি করার হয়, মানে টাকার দরকার হয়, সেই কোম্পানিটা কি করতে পারে? লোন চাইতে যেতে পারে ব্যাংকের কাছে, অথবা পাবলিকের কাছে বলতে পারে যে আমরা ডিবেঞ্চার ইস্যু করছি, ডিবেঞ্চার মানে লং টার্ম লোন, অথবা সে কি করতে পারে? সে শেয়ার ইস্যু করতে পারে। তো যদি একটা কোম্পানি সেটা করতে পারে, ওয়াই নট ভারত সরকার? ভারত সরকারও করতে পারে। ভারত সরকারের টাকা দরকার হতে পারলে সে আরবিআই কাছে হাত পাততে পারে। ভারত সরকারের টাকার দরকার হতে পারলে সে বলতে পারে যে আমাকে ধার দিন, অথবা বলতে পারে যে আপনি ট্রেজারি বিল করে দিন। ট্রেজারি বিল অলরেডি আমি কনসেপ্ট বুঝিয়েছি। আর কি করতে পারে? আর গভর্নমেন্টের কোনো কোম্পানির হয়ে বলতে পারে যে চলো শেয়ার ছেড়ে দাও, এলআইসির শেয়ার ছাড়া হয়েছিল। ঠিক আছে, ইস্যু অফ শেয়ারস, লোন তো বলেই দিয়েছি। আচ্ছা, বারবার কি ফিক্সড অ্যাসেট বেচবে? দীপা বিরিয়ানি কি বারবার বেচা হবে? দোকান ঘরটা সরকার কি বারবার নিজের জমি বেচবে? নিশ্চয়ই না। তাহলে এটা কি নন রেকারিং, মানে বারবার হবে না। বোঝা গেল? যদি এরকম বেচে দেয় তাহলে কি হবে? যদি বেচে দেয় তাহলে কি হবে? অ্যাসেট কমে যাবে, রিডিউস হয়ে যাবে অ্যাসেট। অথবা যদি লোন নেয়, লোন নেয় মানে কি? দায়বদ্ধতা, লোন নিয়ে সেটা ফেরত দিতে হবে। সরকারের টাকা নিয়ে সরকার কি আরবিআই কে বলো ধার দাও, আরবিআই বলে ঠিক আছে ধার নিয়ে নাও, দিয়ে দিচ্ছি টাকা, ফেরত দেবে, ঝামেলা মিটে গেল। তো ফেরত তো দিতে হবে, তার মানে কি? দায়বদ্ধতা বাড়লো, তার মানে কি? ইনক্রিজ লাইবিলিটি। ঠিক আছে, আচ্ছা, এই ফান্ডাটা মনে রাখতে হবে যে ক্যাপেক্স এর গল্পটা হচ্ছে এরকমই, যে ক্যাপেক্স এর ব্যাপারটা গভর্নমেন্টকে ব্যালেন্স করতে হয়, যে কোথায় কোথায় ক্যাপিটাল রেভিনিউ ব্যাপারটা হচ্ছে এই কারণে যে গভর্নমেন্টকে ব্যালেন্স করতে হবে। এই টাকাটা নিয়েছি, এখানে রিসিট হয়েছে, এটা এখানে দেখাতে হবে, আমাকে ম্যানেজ করতে হবে ঠিকঠাকভাবে, এটা মাথায় রাখতে হবে। তো এটা কোথায় দেখানো হয়? ব্যালেন্স শিটে অবভিয়াসলি দেখানো হয়। যদি লোন হয় সেটা কি রিফান্ড করতে হয়, আর যদি লং টার্ম অ্যাসেট হয় তো পারপাসটা কি লং টার্ম অ্যাসেট বিল্ড করছে। আর কি কিভাবে আছে, ইস্যু অফ স্টক সেটা অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, এই একই জিনিস এখানে বাংলায় করা আছে।
বলো। এই এই যে ডেটাগুলো আছে প্যান্ডেমিক সাপোর্ট এই দুটো স্লাইড আমি একটু আপডেট করে দেবো বাজেটের পরে ফেব্রুয়ারি মাসে। তো আপাতত এইটুকুনি ছিল আমাদের বোঝানোর মতো। আর আমাদের বোধহয় 3টে বা 4টে ক্লাস, খুব তোমরা একটু দেখে বলো, 3টে ক্লাস বোধহয় আছে। আর রোববার একটা ক্লাস ছিল, সেটা হয়নি, সেই ক্লাসটা আমাকে করাতে হবে, সেটা রিশিডিউল করিয়ে দেবো, ওটা ভুল করে শিডিউল হয়েছিল। তো আর 3-4টে ক্লাসের মধ্যে আমরা এটা শেষ করব, ঠিক আছে? এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমার রাদার করণীয়, তোমাদেরকে ইন্ডাস্ট্রি, শিল্প, ইন্ডাস্ট্রি মানে শিল্প, তারপরে মিনারেলস, এইগুলো নিয়ে এবং ইকোনমির আলাদা আলাদা অ্যাসপেক্ট নিয়ে আমরা যতক্ষণই আছে আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য নেক্সট কটা ক্লাসের মধ্যে। তোমাদের যদি এর মধ্যে কোনো টপিক না বোঝা হয়ে থাকে, না 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 23rd বোধহয় ছুটি আছে। আর একটা ক্লাস দেখাচ্ছে শিডিউলে, কটা ক্লাস আছে? শিডিউলে কটা ক্লাস আছে বলো? একটু দেখে বলো তো। আমি তো দেখেছিলাম 3টে। যাই হোক, আমার যতদূর মনে পড়ছে আমার 3টে আছে। ঠিক আছে, আমি তাহলে ক্লাস ছেড়ে দিচ্ছি। তোমাদের পলিটি ক্লাস আছে, ছেড়ে দিচ্ছি। যাই হোক, যেটা যেটা শিডিউলে আছে সেটা আমরা করে দেবো। আর 23 তারিখ তো ছুটি থাকার কথা, তো সেটা আমরা অন্যদিকে করে দেবো। তো বন্ধ করে দিচ্ছি এখন। থ্যাংক ইউ। পারলে সময় হলে একটুখানি আমার ক্লাসটাকে রেট করে দিও, 5 হলে ভালো রেটিং, 1 হলে বাজে রেটিং। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। নোটসটা অলরেডি আপলোড করা আছে, দেখে নিও। ও আর 1 মোর মিনিট, আমি 1 মিনিট সময় নেবো। আমি 2খানা নোটস দিয়েছি ফাইন্যান্স এবং কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টের, সেটা আমি আর এখানে সময় নষ্ট করলাম না। তোমাদের আলাদা ক্লাস আছে, ক্লাসটা একবার ওই পিডিএফটা, 2খানা পিডিএফ দেওয়া আছে, একটাতে ফিসক্যাল পলিসি দেওয়া আছে, আর একটাতে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস কিছু আছে, একটু দেখে নিও। ওকে, লিভ করছি আমি। থ্যাংক ইউ।